বাসর রাতে বসে শুনতে হচ্ছে আমার বর মানে তুই পরকিয়া করবি। ভ্রু জোড়া কুঞ্চিত করে দাঁতে দাঁত খিচিয়ে কথাটি ব্যক্ত করল তাহমি। নববধূ বেশে বসে আছে সে ফুল সজ্জিত বিছানায়। খাটের সামনে দাঁড়িয়ে তার স্বামী। ইয়েস, আমি এখনো নীলাকে ভালোবাসি এবং এখন নীলার কাছেই যাব। তোর মতো আপদকে বিয়ে করেছি কপাল দোষে। এখন কি কাছাকাছি গিয়ে বাকিটুকু শেষ করব? পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে বলল সহন। মুহূর্তেই ভারিক্কি মেজাজ চড়াও হলো তাহমির। কিসের নতুন বউ? ঘোমটা খুলে কোমরে আঁচল গুজে সহনের সামনে গিয়ে দাঁড়ালো চোখ পাকিয়ে। সহন নিঃশব্দে ঢোক গিলে তাহমিকে পাত্তা না দিয়ে দরজার দিকে এগোলো। কিন্তু তাহমি ছাড়ার পাত্রী নয়। ঠাস করে গিয়ে দরজার সামনে দু হাত ছড়িয়ে দাঁড়িয়েছে সে। দেখ সহন, কাল পর্যন্ত কে তোর কি ছিল সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আজ থেকে তুই আমার স্বামী। তোর মন প্রাণ দেহ সব কিছুই আমার। আমার মানে পুরোটাই আমার। হ্যাঁ, 1%ও এদিক সেদিক যাবে না। সহন জানে তাহমি কতটা উগ্রচণ্ডী আর নির্লজ্জ। শেষমেশ এই মেয়েটাই তার কপালে বাঁধল বলে নিজের কপালটাকেই জুতো দিয়ে পেটাতে ইচ্ছে করছে তার। তাহমি, তোকে আবারও বলছি, আমি নীলাকে ভালোবাসি। আর ভাই, তোর সাথে বিয়েটা দুর্ঘটনাবশত হয়ে গেছে, তাই বলে এমন দচ্ছেলের মধ্যে বসে যে ঝামেলা করবে? তুই তাহলে পরকিয়া চালিয়ে যাবি? তাহমি তার জায়গা থেকে এক চুল পরিমাণ নড়ল না। উপরোক্ত সহনের কথার জবাবে না দিয়ে নিজের কথাই অটল রইল। সহন বিরক্ত হয়ে তাহমিকে সরাতে চাইল দরজা থেকে। তাহমি পাথরের ন্যায় দরজার কাছেই দাঁড়িয়ে আছে। পরকিয়া পরকিয়া বলছিস কেন? আমরা প্রেম করি, প্রেম শর্তই। সহন তাহমিকে কোলে তুলে এক প্রকার দরজা থেকে পাশে নিয়ে গেল। তাহমি সহনের কোমর ধরেছে এবার, যেন কিছুতেই মাছ আজকে জাল থেকে বেরোতে না দেওয়া হয়। সরবো কেন? আর চুল চুল না করে বলতেই তো পারিস। বলদ, তোর এখন বিয়ে হয়েছে, আমি বউ তোর। এখন নীলা তোর কি হয় নিজেই ভেবে দেখ। রাগ তোর ভাবাভাবি, কোমর ছাড় বললাম। আমি বল প্রয়োগ করলে কিন্তু তুই আমাকে আটকাতে পারবি না। ছাড় তাহমি। সহন এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল তাহমিকে। ফলশ্রুতিতে ফ্লোরে বসে পড়ল মেয়েটা। সহন সেদিকে না তাকিয়ে দরজার দিকে এগোলো। আর তখনই তাহমি চেঁচাতে শুরু করলো। ওরে মা, কোমরটা ভেঙে গেল বাবা। তুমি কেন বিয়ে দিলে আমায়? বিয়ে ভেঙেছিল আর বিয়ে না করতাম আমি, তবু এমন পাষাণের সাথে কেন? কেন বলো হে পৃথিবী? তাহমির এমন কথাবার্তায় হকচকিয়ে উঠল সহন। এই মেয়েকে তো না থামালে তো এখনই বাবা মা ঘুম থেকে উঠে চলে আসবে এখানে। সহন স্থির হয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল। আর তখনই দরজায় ঠক ঠক আওয়াজ তুলে বাইরে থেকে গম্ভীর স্বরে কথা বলে উঠলেন আতাউল খান। সহন, তাহমির, কি হয়েছে? দরজা খোলো। হ্যাঁ, দরজা খোল বলছি এক্ষুনি। আতাউল খানের কথা শেষ হতেই ফরিদা খানও একই কথা বলে উঠলেন। মা বাবার উপস্থিতি টের পেয়ে সহন দ্রুত তাহমিকে কোলে তুলে নিয়ে বিছানার মাঝখানে বসালো। কোনো রকম তাহমির চোখ মুখ পাঞ্জাবি দিয়ে মুছে ক্ষীণ স্বরে বলল, মামা, তোর পায়ে পড়ি, তুই আব্বা আমার সামনে এসব কিছু বলিস না। আহম্মক একটা তুই। আমি তোর মামা, আর আমার পায়ে তুই পড়বি কেন? ভাই রে ভাই, আমরা এখন বিবাহিত কাপল। সহনের ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে মুচকি হেসে বলল তাহমি। সহনের যেন সেই হাসিতে গা জ্বলে পুড়ে যাচ্ছে, কিন্তু মুখে সেটা প্রকাশ করা যাবে না এখন। ইয়েস, আমি দরজা খুলছি, তুই ভেবে রাখ কি বলবি। সহন আর বাক্য ব্যয় না করে দরজা খুলে দিল। দরজা খুলতেই ফরিদা খান ভেতরে ঢুকে সবকিছু একবার দেখে নিলেন। তাহমির দিকে দৃষ্টিপাত করতেই তাহমি মিষ্টি করে হেসে বলল, মামুনি, কিছু কি হয়েছে? হয়েছে তো তোর? চেঁচালি কেন অমন করে? বিস্মিত নয়নে তাকিয়ে শুধালেন সহনের মা। তাহমি আবারও হাসল। তেলা পোকা দেখে। সরি সরি গো। তাই বল। ঠিক আছে, দরজা আটকে দে সহন, আমরা গেলাম। ঠিক আছে আম্মা। সহন গোপনে টুক করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মা ঘর থেকে বের হতেই দরজা আটকে দপ করে বসে পড়ল ফ্লোরে। এই মেয়ে তো তার জীবন নরক করে দিবে। কিভাবে নীলাকে বিয়ে করবে সে? তাহমি সহনের পাশে এসে বসল। লিসেন সহন, নাম যেমন সহন তেমনই এখন থেকে সহনশীলতা অর্জন কর, ওকে? গুড নাইট। আপাতত ফ্লাইং কিস করলাম, পরে সরাসরি নীলা শিলা বাদ, অনলি তাহমি, ওকে?
খাটে জায়গা আছে, মন চাইলে আসিস, নইলে এই ফ্লোরে ঘুমাস। তাহমি হেলে দুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সহন অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল খাটের দিকে। দরজার সাথে মাথা হেলান দিয়ে বসলো ছেলেটা। চক্ষু মুদে ভাবতে লাগলো গতকাল পর্যন্ত জীবনটা কত শান্তিময় ছিল তার। বান্ধবীর বিয়েতে উপস্থিত হয়েছে সহন খান ও তার পরিবার। সহন মাস্টার্স শেষ করে বাবার ব্যবসায় মনোনিবেশ করেছে বছর দুয়েক হলো। তবুও ভার্সিটির বন্ধু বান্ধবীদের সাথে প্রায় কথাবার্তা হয়। তাহমি সুলতানা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেছে বছর তিনেক। অনার্স শেষ করেই কপাল ভালো থাকায় চাকরি হয়ে গিয়েছিল তাহমির। তাহমি যে শুধু সহনের ক্লাসমেট ছিল সেটা নয়, পাশাপাশি সহনের বাবার বন্ধুর মেয়েও। তাই সম্পর্কটা একটু বেশি গাঢ় তাদের। কিরে সহন, কেমন আছিস? বিয়েবাড়িতে এসে এক পাশে দাঁড়িয়েছিল সহন। শাকিল দেখতেই এগিয়ে এসে কথা বলতে শুরু করে। বলা বাহুল্য, শাকিলও এদের ক্লাসমেট ছিল। আপাতত একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে সে। এই তো আলহামদুলিল্লাহ। তোর খবর কি? আলহামদুলিল্লাহ। তা তুই কবে বিয়ে করবি ভাই? আমাদের সব বন্ধু বান্ধবীদের তো বিয়ে হয়ে গেছে, বাকি ছিল তাহমি। আর তোর? তাহমিও তো আজ উইকেট পড়বে, তোরটা কবে? আমি তো কবে বিয়ের কথা বাসায় বলতাম, কিন্তু নীলা তো মানা করছে। ওর মাস্টার শেষ না হলে নাকি বাসা থেকে বিয়ে দেবে না, এজন্যই অপেক্ষা। যাক, তাহলে একটা আপডেট তো আছে। শাকিল হেসে উঠল, সাথে সহনও। সন্ধ্যা নেমেছে। মাগরিবের নামাজের পরপরই বিয়ে হওয়ার কথা, কিন্তু হুট করে খবর এলো ছেলে অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আর সেই ছেলের বাবাই তাহমির বাবার কাছে ক্ষমা চেয়ে কথাগুলো জানিয়েছেন। নিজেদের বেডরুমেই বসেছে এক নীরব সভা। সেখানে উপস্থিত আছেন তাহমির বাবা, বরের বাবা ও আতাউল খান। কেমন বাবা আপনি? নিজের ছেলে কথা শোনে না, অন্য মেয়ে পছন্দ, সেটা আগে কেন বলেননি? প্রেম করে অথচ বাবার কাছে বলতে পারে না। আতাউল খানের কথায় বরের বাবার গায়ে লাগে। কিছুটা আক্রমণাত্মক হয়েই বলেন তিনি। আপনারও তো দেখলাম ছেলে আছে, সে কি আপনার কথা শোনে এখনো? ছেলে পেলে বড় হলে কি হাতের মুঠোয় থাকে নাকি? অবশ্যই থাকে। আমার ছেলে কখনো এমন আহাম্মক মার্কা কাজ করতো না। তাহমি তো শুনলাম আপনার বন্ধুর মেয়ে। তাহলে আপনার ছেলেকে বলুন দেখি, একে বিয়ে করে ঘরে তুলতে। দেখি আপনার ছেলে কেমন কথা শোনে আপনার। ব্যাস, খান সাহেবের নাক কাটা যাওয়া চলবে না কোনো মতে। ছেলেকে সব কিছু খুলে বলেন তিনি। অজ্ঞতা সব কিছু ভেবে বিয়ে করতে রাজি হয় সহন। তবে ভাবেনি তাহমি এখনও কলেজ লাইফের মতোই রয়ে গেছে। ছেলেটা ভেবেছিল বন্ধু মানুষ, বুঝিয়ে সুজিয়ে ডিভোর্স করিয়ে নিবে, তারপর নীলাকে বিয়ে করে জীবনটা একেবারে গুছিয়ে নেবে। কিন্তু তার হলো কই। এখন মনে হচ্ছে নীলাকে জীবনে আনার আগেই তাহমির অত্যাচারে সহনের জীবন সাদা কালো হয়ে যাবে। রাতের আঁধার ফুরিয়ে দিনের আলো ফুটেছে চারদিকে। গ্রাম অঞ্চলে এখনও একটু আধটু শীতল ভাব থাকলেও শহুরে জীবনে তার বালাই নেই। আয়ান ঘুম থেকে উঠেছে আজ একটু তাড়াতাড়ি। কালকে থেকে রমজান শুরু, আর রমজান আসলেই নিজেকে সকল প্রকার অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত রাখে সে। রমজানে কারো পরিবর্তন দেখলে ঠান্ডা বিদ্রূপের সহিত হাসাহাসি করা উচিত নয়, কারণ রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করতে। ফোনের স্ক্রিনে সময় দেখে নিল আয়ান, সকাল 7:40 বেজেছে। তাহলে এর মধ্যে নিশ্চয়ই তৃষাও ঘুম থেকে উঠে গেছে। আনমনে নিজেকে নিজেই প্রশ্ন করল আয়ান। তৃষা আয়ানের ছোট বোন, বয়সে 2 বছরের ছোট বড় হওয়ায় সম্পর্কটা মারামারি টাইপের আর কি। ভাইয়া, এই ভাইয়া। তৃষার গলার আওয়াজে শুনতেই আয়ান বিছানায় মরার মতো পড়ে রইল আবারও। তৃষা এসে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল তার গুণধর ভাই এখনও শুয়ে। তাহমি শ্বশুরবাড়ি গেছে মাত্র 1 দিন, তবুও মনে হয় কতদিন দেখা হয়নি। তাহমি তৃষা ও আয়ানের বড়। 3 ভাই বোনের সংসার থেকে একজন দূরে সরে যাওয়ায় তৃষার মনটা বেশ খারাপ। তাই তো সকাল সকাল এলো ভাইয়ার কাছে আদর খেতে। তৃষা তবুও আবারও ডাকতে লাগলো আয়ানকে। ভাইয়া, ভাইয়া, একটু উঠবি? আমার না মনটা কেমন কেমন করছে, একটু মাথায় হাত বুলিয়ে দিবি? দে না প্লিজ। বোনের এমন আবদার শুনে আর শুয়ে থাকতে পারল না আয়ান। দুজনের মধ্যে যেমন ঝামেলা হয় তেমনই ভালোবাসাও প্রখর। তাহমির সাথে অবশ্য এতটা সখ্যতা ছিল না ওদের।
সারাদিন বাইরে কাজ করে বিকেলে বাসায় ফেরার পরে সন্ধ্যায় যা আড্ডা হতো 3 ভাই বোনের, কিন্তু বেশিরভাগ সময় তৃষা আর আয়ানই বাড়ি মাথায় করে রাখত। আয়ান অনার্স শেষ করে মাস্টার্সে আছে আর তৃষা অনার্স 3য় বর্ষে পড়ালেখা করছে। কি হয়েছে তিশু, মন খারাপ? আয় এদিকে শো, আমি মাথায় হাত ফুলে দিচ্ছি। ভাইয়ের ডাকে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রইল তৃষা। ভেবেছিল একবার তাহমিকে কল দিবে, কিন্তু সকাল সকাল কল দিলে যদি দুলাভাই কিছু মনে করে, সেজন্য আর কল দিল না। আয়ানের স্নেহভরা স্পর্শে কিছুক্ষণের মধ্যেই তৃষা ঘুমিয়ে গেল। ঘুমন্ত বোনের মুখশ্রীর দিকে তাকিয়ে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল আয়ান। কিছুক্ষণ বাগানে হাঁটবে বলে ঠিক করেছে সে। আপনি কে বলছেন? সহন কোথায়? সাত সকালে ফোনের রিংটনের আওয়াজে শুনতেই ঘুম ভেঙে গেল তাহমির। ঘুম কাতুরে চোখে আশেপাশে তাকিয়ে খেয়ালে আসে সে এখন বিবাহিতা এবং শ্বশুরবাড়িতে আছে, কিন্তু বর কই? রাতের কথা মনে পড়তেই দরজার দিকে দৃষ্টিপাত করছিল তাহমি। ফ্লোরে শুয়ে আছে সহন, পাশে ফোনটা অবিরত বেঁচে যাচ্ছে। যদিও অন্যের জিনিস না বলে ধরা উচিত নয়, তবুও কেন জানি হুড়মুড়িয়ে উঠে গিয়ে ফোনটা হাতে নিয়েছিল সে। স্ক্রিনে নীলা নামটা দেখতেই সকাল সকাল মেজাজ বিগড়ে গেল তাহমির। কল রিসিভ করতে হ্যালো বলতেই অপর পাশ থেকে শুনতে পেল উক্ত কথাটি। আমি তোমাদের বিচ্ছেদের কারণ। শোনো মেয়ে, তুমি আমার বয়সে ছোট, ভালো করে লেখাপড়া কমপ্লিট করে ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। গতকাল আমার আর শহরে বিয়ে হয়ে গেছে, বিশ্বাস না হলে আজকে এসে দেখে যাও। বিপরীত দিকের ভদ্রমহিলার কথোপকথন শুনে নীলা থমকাল। আসলেই কি সহন বিয়ে করেছে? কিন্তু কিভাবে? ছেলেটা তো তাকে পাগলের মতোই ভালোবাসে। আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি কি ওর কোনো বান্ধবী? এই বোকা মেয়ে, বান্ধবী হলে এত সকালে ওর রুমে কি করতাম বলো? নীলার মেজাজ বিগড়ে গেল। সহসাই রেগে কিছু গালাগালি করল। চুপ বেডি, আমার হবু জামাইয়ের ফোন নিয়ে ফাইজলামি? মাগি, তুই ফোন আমার সহনকে দে। তাহমি অবাক হলো, একটা মেয়ের ব্যবহার এরকম হতে পারে? শহরের দিকে তাকিয়ে রাগে বোম হয়ে ফোন কেটে দিল তাহমি। এসব মেয়েদের সাথে ঝামেলা করে লাভ নেই। যা ভেবেছিল তাই। শহরের গার্লফ্রেন্ড মোটেও সুবিধার না। তাহমি দ্রুত নীলার নম্বর ব্লক লিস্টে অ্যাড করে নাম্বারটা পাল্টে আবারও সেভ করল। তাহমির একটা পুরনো বন্ধ সিমের নম্বর ছিল সেটা, যাতে সহন যদি কল করেও তবুও বন্ধ পায়। কিন্তু ওপাশ থেকে যদি নীলা অন্য কোনো সিম দিয়ে কল দেয় তখন? পরের কথা পরে হবে। এসব ভেবে ফোন ঠিক জায়গায় রেখে গোসল সেরে নিল তাহমি। সকালে গোসল করা তার অভ্যাস। ঘুম ভেঙে নিজেকে ফ্লোরে শুয়ে থাকতে দেখে কিঞ্চিত অবাক হলো সহন। গতকাল রাতের ঘটনা স্মৃতিপটে ভেসে উঠতেই আশেপাশে তাকিয়ে দেখে তাহমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে ব্যস্ত। সহন উঠে গিয়ে ওয়াশরুমের দিকে এগোলো। সহন, এদিকে এসো তো। ঠোঁট বাঁকিয়ে বলল তাহমি। সহন ভ্রু নাচিয়ে শুধালো। হঠাৎ তুই থেকে তুমি? এখন তুমি আমার স্বামী তো, আর স্বামীকে তুই করে ডাকা কেমন লাগে না, এই জন্য। সহনের পেছনে গিয়ে দাঁড়ালো তাহমি। সহন তড়িৎ গতিতে ফিরল সেদিকে। কে জানে আবার কি করবে এই মেয়ে। কিছু বলবি? নলে সর, গোসল সেরে আসে। গোসল যখন করতেই হবে কারণে করো, অকারণে কেন? তা আমি নির্লজ্জতা ছাড় এবার। তুই মেয়ে মানুষ, তুই একটু লাজ লজ্জা তো থাকা লাগে। আমি মানুষ, নট মেয়ে মানুষ। হ্যাঁ ভাই। আচ্ছা, তুই তো আমাকে ভালোবাসিস না, তাহলে এইভাবে সংসার করার জন্য উঠে পড়ে লাগলি কেন? তাহমি হুট করেই দু হাতে গলা আঁকড়ে ধরল সহনের। সহন কোনো প্রতিক্রিয়া দেখালো না। এই মেয়েকে বারণ করলে দ্বিগুণ উৎসাহ নিয়ে সেই কাজ করে। দেখ সহন, তোকে আমি কখনোই ওই নজরে দেখিনি। তুই জানিস তো, কলেজ কিংবা ইউনিভার্সিটি নিয়ে দুটো প্রেমও করেছিলাম আমি। সুতরাং তোকে আগ থেকে ভালোবাসার প্রশ্নই আসে না। তাহলে তাহলে কি? বিয়ে একটা পবিত্র সম্পর্ক, আমরা এখন সেই সম্পর্কে আছি। আমি তোমার সাথে সংসার করব আর তুমিও করবে। আর শোনো, মাঝে মধ্যে তুই হয়ে যাবে, আস্তে আস্তে তুমি বলা অভ্যেস করো। সহনের মাথা ঘুরছে। তাহমির পাগলামির তার জন্য চূড়ান্ত শাস্তি। নীলা কল দিয়েছিল গতকাল রাতে, কিন্তু ঘুম চোখে ঠিকঠাক কথা বলতে পারেনি সহন। কল ব্যাক করতে হবে। সামনাসামনি দেখা করে মেয়েটাকে সবকিছু বলে সামলাতেও হবে সহনকে।
এসব কথা খেয়ালে আসতেই তড়িৎ গতিতে তাহমিকে দূরে সরিয়ে দেয় সহন। তোর যা ইচ্ছে কর, আমি এখন গোসল করতে গেলাম। সহন আর কালক্ষেপণ না করে দ্রুত বাথরুমে চলে যায়। তাহমি ভেজা চুলগুলো ভালো করে ঝেড়ে মুছে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে এগোতে থাকে, কিন্তু সেখানে গিয়ে দেখে তার শাশুড়ি ইতোমধ্যে চা নাস্তা তৈরি করে ফেলেছেন। তাহমিকে দেখেই ফরিদা হেসে বলে ওঠেন, ঘুম ভেঙেছে? ফ্রেশ না হয়ে এসো, নাস্তা রেডি আছে। আন্টি, তুমি আমাকে তো আগের মতোই ট্রিট করছো। এখন কিন্তু আমি তোমার ছেলের বউ হই, একটু শাশুড়ি শাশুড়ি ভাব নিবা না? ভাবসাব পরে নিব, আগে একটু ভালো ব্যবহার করি, দুদিন পরে দেখবি আমার আসল রূপ। ফরিদা খানের কথা শেষ হতেই তাহমি ও তিনি একসাথে হেসে ওঠেন। সহনের মায়ের সাথে তাহমির আগে থেকেই সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ ছিল, এখন সেটা আরও গাঢ় হচ্ছে। বুঝলাম। তোমার ছেলেটা তোমার মতো কেন হলো না বলো তো? কেন, কি বলছে ও? নাকি অন্য সমস্যা? কি আর বলবো, আমার থেকে পালাই পালাই করে। অন্যত্র সম্পর্ক আছে তোমার ছেলের। মেয়েটা বিশেষ সুবিধার ঠেকলো না আমার কাছে। সহনের মা নববিবাহিতা তাহমির কথায় হকচকিয়ে গেলেন। সব কিছু কতটা স্বাভাবিকভাবে বলল মেয়েটা। তাহমি, আমরা কিছু জানতাম না, আমি সহনের সামনে কথা বলবো। দরকার নেই, আমি আর সময় মিলে সব কিছু ঠিক করে দেব। আপাতত তুমি নাস্তা দাও তো, ক্ষুধা লেগেছে খুব। আহ্লাদি স্বরে কথাগুলো বলেই একটা চেয়ার টেনে ডাইনিং টেবিলে গিয়ে বসলো তাহমি। ফরিদা খানও একেবারে আদর্শ শাশুড়ির মতো ছেলের বউয়ের সামনে নাস্তা পরিবেশন করে দিলেন। খেয়ে নে তাহলে। ও, সবাই একসাথেই খাবো। তোমার ছেলে তো আসছে গোসল সেরে। আঙ্কেল এখনো ঘুমিয়ে? না, উঠেছে, এক্ষুনি হয়তো চলে আসবে, অফিস আছে তো। শোন তাহমি, আঙ্কেল বলে ডাকবি না, একদম আব্বু বলে ডাকবি, ঠিক আছে? ওকে মামুনি, ঠিক আছে। তুই আর বড় হলি না তাহমি, আগের মতোই পাগলাটে রয়ে গেলি। তাহমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন সহনের মা। তাহমি কখনো চায়নি ব্যক্তিত্বের অজুহাত দিয়ে প্রিয়জনের সামনেও নিজেকে গুটিয়ে রাখতে। ওইসব বাইরের লোকজনের সামনে ঠিক আছে, বাঁচবে কয়দিন, কি লাভ এত গম্ভীর হয়ে। ঘড়িতে সময় রাত 3:30। ফোনের অ্যালার্মের শব্দে ঘুমে যথেষ্ট ব্যাঘাত ঘটছে আয়ানের। আজকে প্রথম রমজান বলে একটু আগেই ওঠার জন্য সময় বাড়িয়ে অ্যালার্ম সেট করেছিল সে, কিন্তু ঘুম চোখে কিছুই খেয়াল থাকে না আয়ানের। তাই অ্যালার্ম বন্ধ করে ফোনটা বালিশের নিচে ঢুকিয়ে দ্বিতীয়বারের মতো ঘুমানোর প্রস্তুতি নিল সে, কিন্তু না, সেটা আর হলো না। মায়ের ডাকে ঘুম ভেঙে গেল আয়ানের। রমজান এলেই মায়েরা এমন করেই সন্তানদের ডেকে দেয়। রাতে দরজা খুলে রেখেই ঘুমায় আয়ান, তাই ঘরে ঢুকতে কোনো প্রকার বেগ পেতে হলো না আমেনা ইসলামের। আয়ান, আয়ান, ওঠ, সেহরের সময় হয়ে গেছে। আয়ান। আয়ান না ঘুমিয়েও বিছানায় শুয়ে শুয়ে ঘুম কাতুরে ভান করে বলল, আর একটু পরে উঠি, তোমরা খাও গিয়ে। অলরেডি 4টা বাজবে প্রায়। তুই এই কথা বলতে বলতে 5টা বাজিয়ে ফেলবি। তবুও তোর আরেকটু পর আর হবে না বাপ। তুই এখনই ওঠ, নয়তো তৃষাকে এখানে পাঠিয়ে দেব। ও আসলে তোর চুল টেনে উঠাবে। অনিচ্ছা সত্ত্বেও বিছানা ছেড়ে উঠে বসলো আয়ান। তৃষা আসলে আবার মারামারি করবে, তার চেয়ে মায়ের কথা মতো উঠলেই ভালো হবে। না মা, আমি হাত মুখ ধুয়ে আসছি এক্ষুনি। ওই সাতজনীকে আর পাঠাতে হবে না। ঠিক আছে। ছেলেকে ডেকে দিয়ে এসে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলেন আমিনা ইসলাম। আয়ানের বাবা ব্যবসার কাজে রাজশাহী গেছেন 3 দিন আগে, সেখানেই থাকবেন আরও 2 দিন। তাই আপাতত 2 ছেলে মেয়েকে নিয়েই রমাদানের প্রথম সেহরি সম্পূর্ণ করবেন আমিনা। গত বছরও বড় মেয়েটা সেহরির সময় সাথে সাথে কাজকর্ম করেছিল, একসাথে খেয়েছিল। এবছর সে তার শ্বশুরবাড়ি। চোখ দুটো ঝাপসা হয়ে এলো আমিনার। হাতের পিঠ দিয়ে 2 চোখ মুছে সহসাই মেয়ের নাম্বারে ডায়াল করলেন। বার দুয়েক আওয়াজ হতেই কল রিসিভ করলো তাহমি। শান্তভাবে কথা বলতে শুরু করলেন তিনি। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। সেহরি খেতে সবাই উঠেছে? তৃষা কোথায়? তৃষা ঘরে আছে। আয়ান আসছে ফ্রেশ হয়ে, তারপর একসাথে সবাই খাবো। তুমি খেয়েছো? সহন খেয়েছে? আমরা খেতে বসলাম মাত্র, তবে সহন আগেই খেয়ে চলে গেছে রুমে। তাহলে রাখলাম এখন। আল্লাহ হাফেজ তাহমি। আল্লাহ হাফেজ আম্মু। কল কেটে দীর্ঘশ্বাস ফেলল তাহমি।
দুটো দিনের ব্যবধানে কতটা পর হয়ে গেছে সে। একেবারে তুই থেকে তুমি তুমি করে ডাকলেন মা। কি হলো তাহমি? অন্যমনস্ক হয়ে গেলি যে, সব কিছু ঠিক আছে? শাশুড়ির প্রশ্নে হকচকিয়ে উঠল তাহমি। সামনে ভাতের প্লেট তার। সহন এর মধ্যে খেয়ে রুমে চলে গেছে। আতাউল খান আর ফরিদা খানও প্রায় শেষের দিকে, শুধু তাহমির দেরি। না মামুনি, আমিও খাচ্ছি। তাহমি খাওয়াতে মনোযোগ দিল। এদিকে রুমে এসে বিছানায় বসে নীলার নম্বরে আবারও কল দিল সহন। সকাল হতেই নীলার নম্বরটা বন্ধ বলছে। নীলা কি তার বিয়ের বিষয়ে কিছু জানতে পেরেই নম্বর পরিবর্তন করলো? না, বাসায় বসে কিছু জানা যাবে না। তাহমির ভয়ে সারাদিন বাসায় বেড়ালের মতোই শুয়ে বসে কাটিয়েছে সহন। কিন্তু না, ওকে ভয় পেলে নীলাকে হারাতে হবে। তাই আগামীকাল নীলার বাসায় গিয়ে দেখা করার জন্য মন স্থির করল সহন। ভাবনার অতলে এতটা তলিয়েছিল যে তাহমির ঘরে আসার বিষয়টা অবধি টের পায়নি সে। আজান হতে এখনও আধ ঘন্টা বাকি। তাই এক গ্লাস পানি নিয়ে এসে বিছানার পাশেই ছোট টেবিলের ওপর রাখল তাহমি। আর তাতেই টনক নড়ল সহনের। তাহমি তার পাশে বসার আগেই প্রায় চেঁচিয়ে বলতে লাগলো, দূরে সরে বস প্লিজ। রোজার 1 মাস আমার আশেপাশে আসিস না ভাই। তাহমি চুপ করে রইল। নেহাত রোজার কথা বলল বলেই এত নীরবতা। বিছানায় বসলো না, একটা চেয়ার টেনে একটু সামনে এগিয়ে বসল। হয়েছে? হুম। ফোনের স্ক্রিনে মনোযোগ সহনের। তাহমির হাতেও ফোন। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগানোর সময় হয়েছে এখন। তাহমি ক্যামেরা অন করে ফ্ল্যাশ লাইট না জ্বেলে সহনের একটা ছবি তুলল, যাতে সহন বুঝতে না পারে তার ছবি তোলা হয়েছে। গতকাল ফেসবুকে একই রকম একটা ভিডিও দেখেছিল তাহমি। সেই মোতাবেক নিজেও ছবিটা জুম করতে লাগলো সে। জুম করতে করতে এতটা বড় করলো যে সহনের চোখের মধ্যে অন্য একটা মেয়ের অবয়ব দেখতে পারল। ব্যাস, চেয়ারের পাশে সরিয়ে এক ঝটকায় সহনের পাশে বসলো তাহমি। সহন চমকালো, থমকালো তাহমির কর্মকাণ্ডে। তাহমি চিলের মতো ছো মেরে সহনের হাত থেকে ফোনটা নিয়ে বড় বড় করে চোখ দিয়ে স্ক্রিনে ভেসে থাকা মেয়েটার ছবি দেখল। না, তাহমির থেকে মেয়েটা মোটেও সুন্দরী নয়। ঠোঁটের কোণে পৈশাচিক হাসির রেখা ফুটে উঠেছে তাহমির। সহন চটে গেল উল্টো। এই, তুই আমাকে এভাবে আমার ফোনটা হাত থেকে কেন নিয়েছিস? তাহমি তড়িৎ গতিতে সহনের বুকের ওপর উঠে বসে গলা চেপে ধরার ভঙ্গিতে রেগে মেগে বলল, একটু আগে কি বললি? রমজান মাসে আমি যেন দূরে সরে থাকি, রাইট? আমি তোর স্ত্রী, আমার সাথে দূরত্ব আর এই পরনারীর ছবি দেখছিস, তার বেলায় কিছু না। তাহমি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এভাবে বুকের উপর উঠে বসলি কেন? এত বেহায় কি হয়? কিসের বেহায়া? তুই আমার স্বামী, তোর সবখানেই উঠে গড়াগড়ি খাবো আমি। সহন বল প্রয়োগ করে তাহমিকে পাশে সরিয়ে দিয়ে নিজের ফোন হাতে নিল। এত গড়াগড়ি খেতে ইচ্ছে করলে সামনের মাঠে যা। তুই যদি ওই মেয়ের সাথে আর যোগাযোগ রাখিস আর সেটা যদি আমি টের পাই সহন, তাহলে পুরো ঘরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেব। আর শোন, তোকে তুই করেই ডাকবো। যেদিন তুই তুমি যোগ্য হবি সেই দিন তুমি করে বলবো। সহন প্রচণ্ড বিরক্ত হচ্ছে। বিরক্তি পর্যায়ে এতটা বাড়ন্ত লাগছে, খাট থেকে নেমে চেয়ারে বসেছে ছেলেটা। তুমি ডাকলে মনে হয় আমি ধন্য হয়ে যাব। আগুন তুই তোর মাথায় লাগা, নয়তো পাবনা যা। একটা পাগল বিয়ে করে দিয়েছে আমাকে। ধ্যাৎ। তাহমি ওভাবেই বিছানায় বসে রইল। সোহন ঘর থেকে বেরিয়ে গেল কথা শেষ করেই। আজানের ধ্বনি ভেসে আসছে চারদিক থেকে। তাহমি অসহায় দৃষ্টিতে টেবিলে রাখা পানির গ্লাসের দিকে তাকিয়ে আছে। ইস, লোকটার সাথে ঝামেলা করতে গিয়ে আরেক গ্লাস পানি খাওয়া হলো না আমার। ভাল লাগে না দেখ। ঘড়িতে সময় সকাল 7টা, বুধবার। অভ্যাসততা দারুণ। আজকেও রান্নাঘরে এসে উপস্থিত হয়েছেন ফরিদা, কারণ 8টার মধ্যে আবার আতাউল খানের নাস্তা করতে হবে। সহন 9টার মধ্যে অফিসে যায়, সেজন্য সহনের বাবা আগে ভাগে যান। সহনের বাবার প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা, তাই রোজা রাখতে পারেন না। আর তাহমিরও হাইজ দেখা দিয়েছে গতকাল। এজন্যই সকাল সকাল নাস্তা তৈরি করার জন্য এসেছেন ফরিদা খান। সকাল সকাল রান্নাঘরে তোকে কে আসতে বললো তাহমি? ছেলের বউয়ের পাশে গিয়ে দাঁড়ালেন ফরিদা। ডিমের খোসা ছাড়িয়ে পাশের বাটিতে রাখছে তাহমি। সহনের মাও কাজে হাত দিলেন। কেউ না, আমি থাকতেও যদি সব কাজ তোমার একা করা লাগে তাহলে আমি আছি কেন? ছেলেকে কি বিয়ে করিয়েছি বাড়িতে কাজের লোক লাগবে সেজন্য? তুই বাড়ির বউ। আর তুমি তো সব করো।
নিজের সংসার বলেই তো। তাহলে আমিও তেমন করব। তাছাড়া আজকে থেকে ক্লাস আছে আমার। 10 রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। ডিমগুলো রেখে টোস্টের মেশিনের দিকে এক মনোযোগ দিল তাহমি। ফরিদা জুস তৈরি করছেন। ইস, তাহলে তো তোকেও রেডি হতে হবে, বেশি বুঝিস আসলে। দুপুরে তো তুমি একাই রান্না করবে মামুনি। আমি এখন একটু সাহায্য করে দিলাম, তাই খারাপ লাগছে তোমার? তোমার সংসারে আমি ভাগ বসাবো না একেবারেই। আমি হলাম যুবরানী আর তুমি হলে মহারানী, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তোর সাথে কথা বলে লাভ নেই, যা মন স্থির করেছিস তাই করে ছাড়বি। তাহমি হেসে ডাইনিং টেবিলের ওপর খাবার রাখতে যায়। 1 ঘন্টার মধ্যেই সবকিছু তৈরি করে ফেলে শাশুড়ি ও বৌমা। কাজ শেষ হতেই গোসল করতে যায় তাহমি। বাড়ি থেকে বেরোনোর আগে গোসল করে যাওয়া অভ্যাস তার। রুমে ঢুকে সোফার দিকে দৃষ্টিপাত করলো তাহমি। সহন এখনও ঘুমাচ্ছে। 3 দিন পর আজকে সহনও অফিসে যাবে, নীলার সাথে দেখা করতে যাবে। নম্বরের বিষয়টা বুঝতে পারলেই তো সব কিছু বুঝে যাবে। এসব ভাবতে ভাবতেই গোসল সেরে আসলো তাহমি, কিন্তু ঘরে আসতেই চমকালো। সহন শটান হয়ে বসে আছে বিছানায়। তাহমিকে দেখেও না দেখার ভান করছে সে। তাহমি ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে সহনের সামনে এসে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হাসল। সহন আনমনে ঢোক গিলে কিছুটা মেজাজ বিগড়ে যাওয়ার ভান করে বলল, সকাল সকাল তোর বেহাপনা দেখতে হবে? রোজার দিনও তোর এসব করা লাগে? সহনের কথায় তাহমি ভাবলেশীন ভাবে তাকিয়ে আছে, যেন কিছুতেই কিচ্ছু যায় আসে না তার। ঢং কম কম করবি সহন। স্বামী স্ত্রী কতটুকু কি করলে রোজা ভঙ্গ হয় আমিও জানি, তুই নিজেও জানিস। মেন কথা, আমাকে তোর দেখতে ইচ্ছে করে না, তাই এমনটা করিস তুই। কিন্তু বিশ্বাস কর, এই জীবনে আমি ছাড়া আর কাউকে দেখার সৌভাগ্য তোর আর হবে না, এমনকি নীলাকেও না। সহন বিছানা ছেড়ে উঠে তাহমিকে পাশ কাটিয়ে আলমারি থেকে তোয়ালে বের করলো। অফিসে যেতে হবে, সেই সাথে নীলার কাছেও। এই মেয়ের সাথে কথা বলে অহেতুক সময় নষ্ট করার মানেই হয় না। কিন্তু সহন পাশ কাটাতে চাইলেও তাহমি ফের তার সামনে গিয়ে দাঁড়ায়। সহনের চোখে মুখে বিস্ময়ের ছিটে ফোটা। মেয়েটা আবার উল্টো পাল্টা কিছু করবে না তো? সহনের ভাবভঙ্গি দেখে তাহমি জোরে হেসে উঠল। সহন বিব্রত হলো খানিকটা তাতে। লজ্জা পাচ্ছিস নাকি ভয়? কিছুই পাস না। আমি তোর স্ত্রী। তোর নখ থেকে শুরু করে মাথার চুল সব কিছু অবধি আমার। এমনকি মাথায় যদি উকুন থাকে সেগুলোও আমারই হতো, বুঝতে পেরেছিস? নীলার সাথে দেখা কর, সমস্যা নেই। মেয়েটাকে বোঝা, কিন্তু এই ঠোঁট এই হাত যেন তাকে স্পর্শ না করে। তাহমি সহনের ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলে। সহন এক মুহূর্তের জন্য ঘাবড়ে যায়, কিন্তু ঠিক পর মুহূর্তে গর্জে ওঠে, আমার হাত, আমার ঠোঁট, আমি যাকে ইচ্ছে ছোবো, তাতে তোর কি? তাহমিকে হালকা ধাক্কা দিয়ে বলল সহন। তখনই তাহমি তার পা দিয়ে সহনের পায়ে জোরে পা রাখে। ব্যথায় আহ করে উঠল সহন। তাহমি পায়ে বাইরে বেরোনোর জন্য হিল জুতা পরা ছিল। ছুঁয়ে দেখিস, আমার কি দেখবি? তোর ঠোঁট ব্লেড দিয়ে কুচি কুচি করে কেটে গুঁড়ো মরিচ দিয়ে দেবো। সর এখন আমার সামনে থেকে, বেরোবো আমি। সহন ঠায় দাঁড়িয়ে রইল। তাহমি চুল ঠিক করে দ্রুত রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে রুম ত্যাগ করল। ডাইনিং টেবিলে বসে খেয়ে দিয়ে একেবারে বের হবে। ঘড়ির কাঁটায় 9টা বাজার আওয়াজে টনক নড়ল সহনের। বউয়ের ভয়ঙ্কর কথায় বরফের মতো জমে গিয়েছিল ছেলেটা। সত্যি কি তাহমি এমন কিছু করবে? না না, ওসব ওর ভাওতাবাজি। মনে মনে এসব বলে নিজেকে সান্ত্বনা দিয়ে বাথরুমে গেল সহন। সকাল সকাল কোনো রকম চোখ মুখ ধুয়েই টিউশনি পড়াতে এসেছে তৃষা। বাবার ব্যবসায় লস হওয়ার পর থেকেই 2 ভাই বোনকেই টিউশনির রাস্তা বেছে নিতে হয়েছে। তবে আয়ান সন্ধ্যার দিকে একটা ব্যাচ পড়ায় কেবল। সবাই মাধ্যমিকের স্টুডেন্ট ওরা। দলে মোট 8 জন। আয়ান ওদেরকে পড়িয়েই ভালো ইনকাম হয়। তবে এখন তৃষার বাবার ব্যবসায়িক অবস্থা আগের তুলনায় ভালো হওয়াতে তৃষাকে টিউশনি বন্ধ করতে বলছে বাড়ি থেকে। কিন্তু তৃষা বলে কয়ে 2টো টিউশনি করাবে বলে রাজি করিয়েছে বাবাকে। সবারই উচিত আত্মনিয়োগ হওয়া। হন্তদন্ত হয়ে তৃষাকে রুমে ঢুকতে দেখেই চমকায় ক্লাস 6-এ পড়ুয়া ওহি। চুলগুলো খোপা করা তৃষার, পরনে কামিজ ও সালোয়ার, হাতে ছোট একটা ব্যাগ, তবে চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। ম্যাম, আপনি এভাবে তাড়াহুড়ো করে আসলেন কেন? দেরি হয়ে যাবে তাই। বসো তুমি।
পড়ার জন্য নির্দিষ্ট স্থানে বসতে বসতে বলল তৃষা। ওহি বসলো লেখাপড়ার যাবতীয় জিনিসপত্র নিয়ে তৃষার সামনে। ওহিদের বাড়িতে শুধু ওহি আর ওর মা থাকে। ওহির আব্বু একজন আর্মি, বাড়ি থেকে পোস্টিং দূরে হওয়ায় মাস 6 হলো সেখানেই থাকে। মাঝে মধ্যে ওহির এক মামা আসে এ বাড়িতে, নাম তার অনিক, খুব সম্ভবত ডাক্তার তিনি। তবে তৃষা সঠিক জানে না। তবে লোকটার উপস্থিতি ভীষণ ভালো লাগে তৃষার, কিন্তু সেসব মোটেও অনেককে বুঝতে দিতে চায় না তৃষা। মেয়ে হয়ে অনুভূতি প্রকাশ করলে যদি নির্লজ্জভাবে কিংবা সরাসরি রিজেক্ট করে, না এসব কিছুই চায় না তৃষা। পড়তে বসার মিনিট 5 পরই ওহি বেশ নড়াচড়া শুরু করে দিয়েছে। কিছুক্ষণ দেখার পরে তৃষা কিছুটা রেগে বলল, কি হয়েছে ওহি, এরকম করছো কেন? ম্যাম, মামা বলেছিল আজকে ঘুরতে যাবে। কখন বলেছেন? পড়া বাদ দিয়ে যাবেন বলেছেন উনি? ওহি দুদিকে মাথা নেড়ে বলল, তা বলেনি। তাহলে পড়ায় মনোযোগ দাও। উনি সম্ভবত প্রাইভেট শেষ হলে যাওয়ার কথা বলেছেন। ওহি আর কিছু বলল না, পড়তে শুরু করলো বিজ্ঞান বইয়ের কিছু লাইন। তৃষা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি খেতে যাবে। ওহির মা খুব ভালো মানুষ, তবে এসে থেকে তাকে না দেখতে পেয়েই সরাসরি নিজেই পানি আনতে গিয়ে রান্নাঘরের দিকে গিয়ে দেখবে বলে ঠিক করে নেয় তৃষা। ওহিকে পড়তে বলে তৃষা গেল ডাইনিং টেবিলের দিকে। ওহির খেয়াল নেই যে মা একটু বাইরে গিয়েছে এবং সেটা তৃষাকে বলতে বলেছিল তার মা। রান্নাঘর ও ডাইনিং টেবিলের আশেপাশে ওহির মাকে না দেখে ও দ্রুত ওহির রুমের দিকে পা বাড়ায় তৃষা। রোজার কথা বেমালুম ভুলে গিয়েছিল তৃষা। প্রায় পানি খেতে গিয়ে ফিরে আসে মেয়েটা। ওহিকে জিজ্ঞেস করলেই জানা যাবে ওর মা কোথায়, এই ভেবে এগোচ্ছে তৃষা। শুনুন। হঠাৎ গম্ভীর পুরুষালী আওয়াজে থমকে দাঁড়ালো তৃষা। এই কণ্ঠ তার পরিচিত, ডক্টর অনিক চৌধুরী। জি বলুন। তৃষা দাঁড়িয়ে সংক্ষিপ্ত আকারে উত্তর দিল। অনিক এগোলো তৃষার দিকে। আপনি আমাকে পছন্দ করেন? হঠাৎ অনিকের এরকম প্রশ্নে থতমত খেয়ে গেল তৃষা। লোকটার মনে কি চলছে বুঝতে পারছে না মেয়েটা, কিন্তু হুট করেই তৃষা অনুভব করে তার সমস্ত শরীর ঘাম দিচ্ছে। নীলা, সব কিছুতে শুনলে তুমি কি আমাকে ভুল বুঝে ত্যাগ করবে? কফি শপে দুই দিকে দুইজন চেয়ারে বসে আছে, নীলা ও সহন। মাঝখানে টেবিলের ওপর রাখা কফির কাপ দুটো। দুজনেই কফি খেতে কথা বলছে এতক্ষণে। আমার কি উচিত তোমার সাথে সম্পর্ক কন্টিনিউ করা? তোমার বইয়ের সাথে কথা হয়েছে আমার, কথায় যা বুঝলাম সে তোমাকে আমৃত্যু ছাড়বে না। তাহলে কিসের জন্য আমি থাকবো? সহন নীলাকে শান্ত করার জন্য নিজের হাত নীলার হাতের ওপর রাখতে চাইলেই তাহমির বলা কথাগুলো মনে পড়ে যায়। এক মুহূর্তের জন্য থমকায় সহন, কিন্তু পর মুহূর্তে সব কিছু ভুলে নীলার হাত চেপে ধরে। এসব পরে ভাববে নীলা, আপাতত আমাকে ছেড়ো না। ওই পাগল ডাকাতের সাথে থাকতে পারবো না আমি। নীলা মুচকি হাসে। নিজের দর বাড়াতেই অহেতুক ভয় দেখালো সহনকে। আসলে বড়লোক বাবার একমাত্র ছেলেকে হাতছাড়া করার কোনো ইচ্ছে নেই তার। ঠিক আছে, তুমি রোজা ছিলে না? ছিলাম। তোমার সাথে কফি খেতে গিয়ে ভঙ্গ হলো। এত চিন্তা হচ্ছিল যে ভুলে গেছিলাম। তাও নয়, কিন্তু নীলার নিজেকে নিয়ে ভীষণ গর্ব হলো এই মুহূর্তে। ছেলেটা তার কতটা হাতের মুঠোয় তা আর বুঝতে বাকি নেই। সৃষ্টিকর্তার চেয়ে যদি কোনো মানুষের প্রতি বান্দার মনে বেশি টান সৃষ্টি হয়, তবে সেই মানুষের সাথে সম্পর্কে নষ্ট হয়, কারণ সৃষ্টিকর্তার চেয়ে কাউকে বেশি ভালোবাসতে নেই। সহন এর সত্যতা এখন না বুঝলেও পরে হারে হারে টের পাবেই। ইটস ওকে। নীলাকে সামলে নিতে পেরে সহন বেশ মানসিক শান্তি লাভ করছে। দুজনে আরও বেশ কিছুক্ষণ সময় একসাথে সময় কাটিয়ে অফিসে ফেরত চলে যায় সহন। দ্বিতীয় পিরিয়ডের ঘন্টা দিয়েছে। লাইব্রেরিতে এতক্ষণ ক্লাস না থাকায় বসেছিল তাহমি। চতুর্থ শ্রেণীতে বিজ্ঞান পিরিয়ড এখন। তাহমি সেখানেই গেল ক্লাস করাতে। রোজার দিনে রোজা না রাখার এক সমস্যা হলো কোথাও দাঁড়িয়ে পানি খেতে গেলে অস্বস্তি লাগে। তাহমি তাই বাসা থেকে বের হওয়ার পর থেকে দুপুর পর্যন্ত একটুও পানি পান করেনি। বিকালের দিকে বাসায় ফ্রেশ হয়েও আর কিছু খায় না তাহমি। ভালো লাগছে না শরীরটা, কোমরে আর পেটে ভীষণ ব্যথা করছে। এই সময়টাতে যে কতটা অসহ্য লাগে সেটা শুধু মেয়েরাই জানে।
পুরো একটা দিন কেটে গেছে। তৃষা গতকালকার ঘটনার রেশ কাটাতে পারেনি। জানালার পাশে আনমনে দাঁড়িয়ে আছে মেয়েটা। গতকাল যখন তৃষা ফের ওহির ঘরে ফিরছিল তখনই পেছন থেকে ডাক দিয়েছিল অনিক। আপনি আমাকে পছন্দ করেন? এই প্রশ্নে থতমত খেয়ে গিয়েছিল তৃষা। হুট করে গোমরামুখ ডাক্তারের কাছে এমন কিছু আশা করেনি তৃষা। মানুষ যা কল্পনাও করে না হর হামেশা সেসব ঘটে। তৃষা যথাসম্ভব নিজেকে সামলে বলে, এটা কি ধরনের প্রশ্ন? আমি কি আপনাকে তেমন কিছু বলেছি কখনো? তৃষার প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করায় অপ্রস্তুত হয়ে গেছে অনিক। না, তবে আমাকে পছন্দ করে থাকলে ভুলে যাবেন। আমরা একজন অপরের জন্য অনুপযোগী। আসুন এবার। অনিক নিজের রুমে ঢুকে গেল। তৃষা কিছুক্ষণ চুপচাপ সেখানেই দাঁড়িয়েছিল। সারা রাত মেয়েটা শুধু ভেবেছে লোকটা কেন এমন কথা বললেন। সে কি নিজেকে তৃষার অযোগ্য ভাবল, নাকি নিজেকে তৃষার অযোগ্য? না, কোনো উত্তর তৃষার কাছে নেই। প্রিয় মানুষটা এভাবে সরাসরি না বলার ফলে মনটাই ভীষণ খারাপ লাগছে। রোজা ভাঙলি কেন সহন? ঘরে ঢুকে হাতঘড়ি ওয়ালেট রেখে তোয়ালে নিয়ে বাথরুমের দিকে এগোচ্ছিল সহন। তখনই তাহমির প্রশ্নের সম্মুখীন হয় সে। এই মেয়ে কিভাবে জানলো সে রোজা ভেঙেছিল? আজের কথা বলবি না, তোর কাজ তুই কর। তাহমির বুঝতে বাকি নেই সহন নিশ্চিত নীলার কাছেই গিয়েছিল। কারণ রুমে ঢোকা মাত্রই লেডিস পারফিউমের স্মেল পেয়েছে তাহমি। শার্টে হালকা কফি পড়া দাগও দেখা যাচ্ছে, কিন্তু রোজা ঠিক কী কারণে ভাঙলো সেটা নিয়ে চিন্তা হচ্ছে। কফি খেতে গিয়ে নাকি নীলার সাথে সহনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে? না, নিজের মনকে শান্ত করতে ব্যস্ত হয়ে উঠল তাহমি। ততক্ষণে সহন বাথরুমে চলে গেছে। এরই মধ্যে তাহমির যা ভাবার ভেবে ফেলেছে সে। রাতের খাওয়া দাওয়া শেষে সবাই যে যার ঘরে গিয়ে শুয়েছে। তাহমি ঘুমিয়ে গেছে এর মধ্যেই। শরীর খারাপ থাকায় না খেয়েই শুয়েছিল। সহন সোফায় শুয়ে যথারীতি ফোনে নীলার সাথেই টেক্সট করছে। বজ্জাত মেয়েটা আজ কিছু না বলেই ঘুমিয়ে গেছে, সেসব ভেবে সহনের মন বেশ ফুরফুরে লাগছে। নিশুতি রাত, চারদিকে নিস্তব্ধতা ছেয়ে গেছে। মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসছে নেড়ি কুত্তার ডাক। হুট করে সহনের ঘুম ভেঙে গেল। ঘুমের মধ্যেই কেমন নিজেকে বন্দি লাগছিল। মনে হচ্ছিল কিছু একটা তাকে আষ্টে পৃষ্ঠে ধরে আছে। চোখ মেলে তাকিয়ে নিজের দিকে দৃষ্টিপাত করতেই আঁতকে উঠল সহন। ঘরে বাতি জেলে সামনেই বসে আছে তাহমি, যেন তার ঘুম ভাঙ্গার অপেক্ষায় ছিল মেয়েটা। তাহমি, কি করেছিস এসব? আমার হাত তো বেঁধে রেখেছিস কেন? বেশ নড়াচড়া করেও হাত পায়ের বাঁধন খুলতেই পারছে না সহন। তাহমি আগের মতো চুপচাপ বসে আছে। সহনের অবস্থা দেখে শুধু ঠোঁট টিপে হাসছে। তোকে সাবধান করেছিলাম না? বলেছিলাম নীলাকে স্পর্শ করবি না তুই। সহন ভয়ে চুপসে গেল। সত্যি সত্যি কি তাহমি এবার তার ঠোঁটে কেটে দিবে? সহন আমতা আমতা করে বলল, কখন স্পর্শ করলাম? মিথ্যে কথা বলিস স্যার। তুই কি ওর সাথে ফিজিক্যাল হয়েছিলিস? রোজা ভঙ্গ করার হেতু কি? সর্বনাশা কথায় সহনের চিত্ত কেঁপে উঠল। মেয়েটার কি মানসিক সমস্যা আছে? কই, অনেক বছর তো একসাথেই পড়ালেখা করলো, তখন তো এরকম কোনো সমস্যা দেখেনি সহন। তবে তাহমি বরাবরই এমন ডাকাত টাইপের। তাহমি ভাই, তুই কি পাগল হলি? আমাকে তোর এমন মনে হয়? শুধু হাত ধরেছিলাম, আর কিছুই না। কথাটা বলে জিহ্বা কামড়ে ধরে তাহমির মুখশ্রী পর্যবেক্ষণে ব্যস্ত হয়ে উঠল সহন। ভয়ে সতীটা বলেই ফেলল। তাহমি আস্তে আস্তে এগিয়ে এলো সহনের দিকে। দুহাতের ওপর কতগুলো তেলাপোকা ছেড়ে দিল। সহন তেলাপোকা ভয় পায় ভীষণ। কলেজ লাইফে এই নিয়ে সবাই বেশ খেপাতে চাইতো সহনকে। সহন চিৎকার করতেও পারছে না। এত রাতে বাবা মা তার চিৎকার শুনলে নিশ্চিত এ ঘরে আসবে। এসে যদি শোনে নীলার সাথে দেখা করার অপরাধের শাস্তি এসব, তাহলে তার বাবা হয়তো তাকে বাড়িছাড়া করবে। তাহলে তোর হাতে এবার ওরা সুরসুরি দিক। দেখ পরনারী স্পর্শ করার শাস্তি কেমন। আমি পাশে বসলেও তোর কলিজায় ঠাড়া পড়ে। আর নীলা না ফিলার সাথে শখ করে হাত রাখিস। আর কখনো করবো না, প্লিজ, এগুলো সরা। ইস, কেউ যদি তোর এই হাল দেখতো কেমন যে হতো রে। আজীবন সবাই জেনে এসছে মেয়েরা ভীতু, তেলাপোকা দেখলে ভয় লাফিয়ে লাফিয়ে বেড়ায়। কিন্তু সহন খানও যে এতে কাবু হয় সেটা তো কেউ জানে না। সহন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তাহমির দিকে। একবার ছাড়া পেলে এই তাহমিকে যে কী করবে সেটা আছে সহনের মনে।
আমি আর নীলাকে কখনো স্পর্শ করবো না, তবু ছাড় প্লিজ। তাহমি এবার সহনের ঠোঁটের কাছে নিজের ঠোঁট গিয়ে ফিসফিস করে বলে, ঘরের সুন্দরী বউ থাকতে যে পুরুষ বাইরে ছুপ ছুপ করে তার কথার কোনো দাম নেই। আজকে ছাড়বো, কিন্তু যদি আর কোনো দিন আমি টের পেয়ে যাই তুই ওই মেয়ের সাথে দেখা করেছিস, খবর আছে একদম। আমি সিরিয়ালের ন্যাকা নায়িকা না যে স্বামীর প্রাক্তনকে আপু বলে ঘরে ডাকবো। তুই তো সিরিয়ালের মাফিয়া কুইন। সহন খুব আস্তে করে বলল কথাটা। তাহমি শুনল না। সহনের হাত পায়ের বাঁধন আলগা করে দিল। নিজেকে মুক্ত পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল সে। তাহমি কিছু বোঝার আগেই সহন তাকে বিছানার সাথে চেপে ধরল। তাহমির দুই হাত এখন সহনের দুই হাতের কবজায়। এখন এখন কোথায় যাবি? ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটিয়ে বেশ আত্মবিশ্বাসের সহিত কথাটা বলল সহন। তাহমি হাসল একবার, তারপর চকিতে সহনের ঠোঁট নিজের ঠোঁটের দখলে নিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য। সহন চমকালো, থমকালো। বিষয়টা বুঝতে পারা মাত্রই ঝড়ের বেগে তাহমিকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে পাশের চেয়ারে বসল। তাহমি শুয়ে শুয়ে মিটিমিটি করে হাসছে। কি ভেবেছিলি লজ্জায় মরে যাব? তুই আমার স্বামী, তোর কাছে আবার কিসের লজ্জা? থাম ভাই, তুই মেয়েই না, কিঞ্চিত লজ্জা নেই? ভাবলাম তুই ভয় পাবি, কিন্তু মেয়ে কিনা প্রমাণ দিব? তাহমি বিছানা থেকে নেমে এক পা করে সহনের দিকে এগোতে লাগলো। সহন ততক্ষণ চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। অসভ্য একটা, সর এখান থেকে, তোকে ছোঁয়ার কোন ইচ্ছে নেই আমার। তা থাকবে কেন? ছোঁয়াছুঁই তো সব নীলার সাথে। ঘরের মধু হলো রেডিমেড, তেতো লাগে। আর বাইরের মধু হলো প্রাকৃতিক, একেবারে মিঠা মিঠাই তো, তাই না? কিভাবে যে তাহমিকে চুপ করাবে বুঝতে পারছে না সহন। মাঝরাতে ঘুম রেখে এসব কোন বরের শুনতে ইচ্ছে করে। ভাই তুই থামতে কত টাকা নিবি? না না বউ, বউ তুই স্বেচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়, বউ হোস আমার। আমি অসহায় বর, তুই আমাকে আজকের মতো ছাড়। তোর তোর সাথে ঝামেলা আমি পারছি না। সহন ফ্লোরে বসে রাগে দুঃখে নিজের চুল টানাটানি করছে। তাহমির ভীষণ মজা লাগছে। আরও যাবি নীলার কাছে? তাহমিও আস্তে করে সহনের পাশে বসল, গাল টেনে দিল আস্তে। সহন কিচ্ছু বলল না। বলল যে তাহমি আরও খেপে যাবে, সেটা এতক্ষণে সহন বুঝতে পেরে গেছে। সব কিছুই বুঝলাম, কিন্তু তুই রোজা কেন ভাঙলি? কাল থেকে একটা রোজাও মিস যাবে না। এখন আমি সোফায় গিয়ে শুই, 4টার দিকে উঠবো সেহরি খেতে। সহন এই কথা বলেই হুড়মুড়িয়ে বসা থেকে উঠে সোফায় গিয়ে শুয়ে পড়ল। তাহমিও যেন নাসরবান্দা, কোনো কিছুতেই ক্লান্ত হয় না সে। সহনের পায়ের ওপরই গিয়ে বসল। সহনের একটু ব্যথা লাগছে বটে, কিন্তু সেসবে পাত্তা না দিয়ে তাহমির দিকে প্রশ্নোত্তক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার ভয়ে সব রোজা রাখবি বললি, অথচ যে আল্লাহ সৃষ্টি করলেন তাকে ভয় পাস না? আমি তোকে জোর করে রোজা রাখাতে পারলেও তোর অন্তরে আল্লাহর প্রতি প্রেম সৃষ্টি করতে পারবো না। সময় থাকতে ধর্মের দিকে মন দে, হারাম জিনিস ত্যাগ কর। শুভরাত্রি। তাহমি বিছানার দিকে এগোলো। সহন কিছু বলবে না। কোথাও গিয়ে নিজের ভেতর কথাগুলো বাড়ি খাচ্ছে। আসলেই এবাদত করতে হবে সৃষ্টিকর্তার নৈকট্য পাওয়ার আশায়, মানুষকে ভয় পেয়ে কিংবা দেখানোর জন্য করার জন্য নয়। আয়ান, তৃষা ইদানিং কেমন জানি চুপচাপ হয়ে যাচ্ছে। ছুটির দিন আজ শুক্রবার, বাসায় সবাই আছেন। তৃষার বাবাও ফিরেছেন বাসায়, তবে গতকাল জার্নি করেছিল বলে ফজরের নামাজের পরেই ঘুমিয়ে গেছেন। বেলা 11টা বাজলো, তবুও এখনও জাগেননি। কথা হচ্ছে মা ছেলের সঙ্গে। আয়ানের ঘরের বারান্দায় বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। গোলাপ, অর্কিড, টিউলিপ, ডালিয়া সহ আরও নাম না জানা ফুল ফোটে সেখানে। গাছগুলোর দিকে মনোযোগ ছিল আয়ানের। হঠাৎ বোনের বিষয়ে এমন কথা শুনে মায়ের দিকে দৃষ্টিপাত করল সে। আমেনা ইসলাম দরজায় দাঁড়িয়ে কথাটা বললেন। আমিও খেয়াল করেছি, বাসা থেকেও বের হয়নি দুদিন। প্রাইভেট কি পড়াচ্ছে না? মায়ের কাছাকাছি এসে দাঁড়িয়ে রইল আয়ান। মা আমেনা ইসলাম চিন্তিত মুখশ্রী নিয়ে বলেন, এমনিতে পড়াচ্ছে, কিন্তু দুদিন ধরে নিজেই যাচ্ছে না। সেখানে আবার কোনো ঝামেলা হয়েছিল নাকি? আমি যতদূর জানি তিশা যেখানে পড়ায় সেই দুই বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না। চাকরির জন্য দূরে থাকেন দুজনেই। মায়ের মন স্বাভাবিক হতে পারছে না। মায়ের চিন্তাযুক্ত চেহারা দেখে আয়ান ফের বলে, তুমি চিন্তা করো না, আমি কথা বলবো বিকেলে। ঠিক আছে, যা বাজারে গিয়ে ভালো মন্দ কিছু কিনে নিয়ে আয়। কতদিন পরে তোদের বাবা ফিরলো, ইফতারের জন্য যা যা লাগবে লিস্ট করে দিয়েছি।
আচ্ছা ঠিক আছে মা। আয়ানের দিকে ছোট্ট একটা চিরকুট এগিয়ে দিলেন আমেনা ইসলাম। আয়ান সেটা নিয়ে প্যান্টের পকেটে রেখে দিল। ইফতারের পরে বোনের সাথে কথা বলবে বলে মন স্থির করলো আয়ান। সারাদিন হইচই করতে থাকা মেয়েটাকে নীরবতা মোটেও মানায় না। তৃষা বেশি তাহমির থেকে শান্ত, তবে মোটেও শান্ত স্বভাবের নয়। সে তুলনায় আয়ান শান্ত প্রকৃত বটে। দুটি দিন হলো চঞ্চল মেয়েটাকে এ বাড়িতে আসতে দেখছে না ডাক্তার অনিক চৌধুরী। বোনের কাছে সে নিয়ে কিছু জিজ্ঞেস করাও সমীচীন মনে হচ্ছে না তার। ওহি কি কোনো কারণে ছুটি চেয়েছে কয়েকদিন, নাকি সেদিন ওরকম কথা বলার জন্যই মেয়েটা আসা বন্ধ করে দিল? আনমনে বারান্দায় হাঁটছে আর এসব ভেবে যাচ্ছে অনিক। চিত্ত তার তৃষার জন্য আকুল হয়ে আছে, অথচ নিজেকে তৃষার কাছাকাছিও নিতে পারছে না। কি এক অদ্ভুত যাতনায় ভুগছে ডাক্তার সাহেব, সে কাউকে বোঝাতে পারবে না। ভাইয়া কিছু হয়েছে? বোনের কথায় সংবিত ফিরে পেল অনিক। ল্যাপটপের দিকে দৃষ্টিপাত করেই আনমনা হয়েছিল এতক্ষণ। কিছু হয়নি দিনা। ওহি কই? বাড়িটা নিশ্চুপ লাগছে। ওহির মা দিনা ভাইয়ার পাশে বসল। বাবা মা মারা গেছেন সেই কবে। আপন বলতে পৃথিবীতে শুধু 2 ভাই বোন। ওহি একটু পাশের বাসায় গেছে খেলতে, একটু পর ফিরবে। 2 দিন হলো প্রাইভেট নেই তো, এর জন্য লেখাপড়ার দিকে অমনোযোগীও হয়ে গিয়েছে। অনিক আগ্রহী হয়ে সোজা হয়ে বসে। প্রাইভেট নেই কেন? কল দিলাম আজকে তিশাকে, ওর নাকি একটু অসুবিধা আছে, পরশু থেকে আসবে। মনটা খারাপ হয়ে গেল অনিকের, কারণ আগামীকাল সকালেই অনিক তার বাসায় ফিরবে। ওহিদের বাড়ি আসে সপ্তাহে 2 কিংবা 3 দিনের জন্য। এখানকার হসপিটালের চেম্বার আছে তার, কিন্তু এ সপ্তাহে আর তিশার সাথে দেখা হবে না ভাবতেই মনটা কেমন করছে। আগে তো এমন হয়নি। মেয়েটাকে আঘাত দিয়ে কথা বলার জন্যই হয়তো এরকম অপরাধী লাগছে নিজেকে। দিনা একটা কথা বলবো? হঠাৎ ভাইয়ার ভরাট গলায় কথা বলায় দিনা নড়েচড়ে বসে। স্থিরভাবে বসে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে। বলো ভাইয়া, এনিথিং সিরিয়াস? ইয়েস, আমার পর্যবেক্ষণ ভুল না হলে তৃষা আমাকে পছন্দ করেন। কি? চমকালো দিনা। অনেক মাথা নেড়ে হুঁ বলে। মিনিট 5 দুজনেই চুপ করে থাকে। ফের মুখ খোলে দিনা। সেটা বুঝেই কি তুমি তিশাকে কিছু বলছো? হুম। সেই জন্য মেয়েটা আসেনি 2 দিন? কেন করো এমন? প্রত্যেকটা মানুষেরই তো জীবনে একটা অতীত থাকে। কারোর অতীত ঝলমলে সুন্দর, আর কারোর অতীত নিকষ কালো অন্ধকার। তবে অতীত তো অতীতই হয়, সেটাকে বর্তমানে টেনে এনে কেন ভবিষ্যৎকে বরবাদ করতে চাচ্ছ? দিনা শান্ত হ, তৃষার বয়স কম, আমার সাথে যায় না। তাছাড়া সব কিছু শুনলেও নিজেই আমাকে ভুলে যাবে। কিন্তু আমি চেয়েছিলাম এমনি বললেই হয়তো হয়তো স্বাভাবিকভাবে নিবে, তাই তো? হুম। কিন্তু স্বাভাবিক নিলেই তো আসতো বাসায়। নিশ্চয়ই তিশা কষ্ট পেয়েছে ভীষণ। কি করব তাহলে? নিজে ভাবো, জীবনটা তোমার, তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। অনেক চুপ করে থাকে। কি বলবে বুঝতে পারছে না। মনে মনে এ সপ্তাহে ওহিদের বাসা থেকে যাওয়ার প্ল্যান করে। তৃষাকে সব কিছু খুলে বলবে সে, তারপর তৃষা তাকে এমনিতেই ভুলে যাবে। ফলে অনিকের অপরাধবোধ কিছুটা কমবে। বিকেল 4টা। প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করতে সহনকে নিয়ে মার্কেটে এসেছে তাহমি। অবশ্য সহন যে নিজের মর্জিতে আসেনি সেটা আমরা সবাই জানি। আসার আগেই বেঁধেছিল ছোটোখাটো তুলকালাম। একটু আগের ঘটনা। সহন বিছানায় গড়াগড়ি না খেয়ে উঠে রেডি হ। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে খোপা করতে করতে বলল তাহমি। সহন বিছানায় শুয়ে ফোন টিপছিল। তাহমির কথায় টনক নড়ল। কেন, কই যাব? তুই যা জাহান্নামে, তোর সাথে কোথাও যাচ্ছি না। ভালো কথায় আজকাল কাজ হয় না, সেটা তোর সাথে কথা বলেই বোঝা যায়। বদলোক একটা তুই। হুশকি? হ্যাঁ এই হুশকি, আমি কি গরু ছাগল? তুই একটা আস্ত পেশা চিনি। হ্যাঁ যা বলিস তাই। ইফতারের আগে বাসায় ফিরতে হবে। অফিস থেকে তো তাড়াতাড়ি ফিরলি, এখন বউয়ের সাথে চল। তাহমি সহনকে চুল ধরে টেনে বসালো। ফলে সহনও রেগে তাহমির গালে মাঝারি সাইজের একটা থাপ্পড় বসিয়ে দিল। তাহমিও কম যায় না। হুট করে মাথা থেকে ছোট্ট একটা ব্যান্ড খুলে সহনের নাকের ডগায় আটকে দিল। মুহূর্তে ব্যথায় আহ করে শব্দ করে উঠল ছেলেটা। নিজেই খুলে ফেলে। তারপর তোর সাথে যা যেতাম এখন তাও যাব না। তুই যাবি নাকি মামুনিকে বলবো নীলার কথা?
ব্ল্যাকমেল করছিস? বসা থেকে উঠে দাঁড়ালো সহন। তাহমি নাকের ডগায় হুট করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, বেসিক্যালি তুই একটা ব্ল্যাকমেইল। আমি কালো? এটাকে শ্যামলা বলে, কালো না। শ্যামলাকে শ্যামলা বলতে শেখ। শ্যামবর্ণ পুরুষ, তুই কি যাবি না? তাহমি দাঁত খেঁচিয়ে কথা বলায় সহন মিইয়ে যায়। আমতামতা করেই বলে, রেডি হয়ে আসছে। মার্কেটে। তোর আর কিছু কেনার বাকি আছে? পাশাপাশি হাঁটতে হাঁটতে শুধালো সহন। তাহমি আশেপাশে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে গেল। নিজের হাতের ব্যাগ দুটো সহনের হাতে ধরিয়ে দিয়ে মৃদু স্বরে বলল, তোর হাঁটতে সমস্যা হলে এখানে বস, আমি গিয়ে বাকি জিনিসগুলো কিনে নিয়ে আসছি। আমি কি তোর চাকর? তোর ব্যাগ নিয়ে এখানে রাস্তায় দাঁড়িয়ে থাকবো? চাকর হলে কি এভাবে আদর করে সাথে নিয়ে হাঁটতাম তোকে? সহন মুখ ভেংসি কেটে অন্যদিকে ফিরে নাক ছিটকে বলল, তোর আদর তোর কাছেই রাখ। চল, কোন দিকে যাবি? কথায় কথা বাড়বে। ইফতারের বেশি সময় বাকি নেই বলে তাহমিও আর কথা বাড়ালো না। ভোরের আলো উকি দিচ্ছে জানালার ফাঁক দিয়ে। রোদের আবছা আলোয় চোখ মেলে তাকালো তৃষা। গতকাল ইফতারের পরে আয়ান এসেছিল তৃষার ঘরে। তখন তৃষা নামাজ পড়ে বিছানায় শরীর এলিয়ে দিয়েছিল কেবল। ভাইকে দেখেই উঠে বসে তৃষা। বসতে হবে না, শুয়ে থাক। ভাইয়ার কথায় সত্যি শুয়ে পড়ল তৃষা। মৃদু স্বরে শুধালো, কিছু হয়েছে ভাইয়া? এই সময় তো কখনো ঘরে আসো না তুমি। আমার হয়েছে। হয়েছে তো তোর? এখন কি হয়েছে সেটা খুলে বল। দুদিন হলো একেবারে চুপচাপ হয়ে গেছিস। তৃষার বুকটা কেমন হুহু করে উঠল। ভাইটা কত ভালোবাসে, কতটা খেয়াল রাখে ভাবতেই মনে আনন্দের তোলা লাগে যাচ্ছে। কি হলো বল। হ্যাঁ রে, যেখানে টিউশনি পড়াতে যাস সেখানে কেউ কিছু বলেনি তো? বোনের নীরবতা দেখে ফের শুধালো আয়ান। তৃষা উঠে বসলো, ম্লান হেসে বলল, এত চিন্তা কেন করো ভাইয়া? আমার কিছু হয়নি। একটু মন খারাপ ছিল ঠিক, কিন্তু এখন ঠিক আছে। একটা বিষয় নিয়ে খুব আশাবাদী ছিলাম, কিন্তু হুট করেই জানলাম সেটা কখনো আমার পাওয়া হবে না। আয়ান বোনের চোখে স্পষ্ট হারানোর শোক দেখতে পাচ্ছে। তৃষার একটা হাত নিজের হাতের মধ্যে রেখে আয়ান আস্তে ধীরে বলতে লাগলো, যখন আমরা কোনো কিছু নিয়ে খুব প্রত্যাশা করি এবং সেটা পাই না, আমাদের ভীষণ মন খারাপ লাগে, কষ্ট হয়, রাগ হয়। কিন্তু এই কষ্টের কারণ কিন্তু আমরা নিজেই, বুঝলি না? তৃষা মাথা নেড়ে না বোধক উত্তর দিল। আয়ান মুচকি হাসল। মনে করে একটা নতুন বই এসেছে বাজারে, তুই তো উপন্যাস পড়তে ভালোবাসিস, তাই এই উদাহরণ দিচ্ছি। এখন তুই মনে মনে 99% আশা করে বসে আছিস বইটা তুই কিনবি, তোর কাছে টাকাও আছে, কিন্তু দোকানে গিয়ে দেখলি কোনো কারণে বইটা আসেনি কিংবা স্টক আউট হয়ে গেছে। অর্থাৎ তুই বইটা পেলি না, টাকা থাকা সত্ত্বেও বই কিনতে পারিসনি, বলে তোর ভীষণ মন খারাপ লাগলো। এখন বই তো শেষ হয়ে যেতেই পারে, কিংবা সমস্যার কারণে মার্কেটে নাও আসতে পারে। তুই যদি প্রত্যাশার পরিমাণ 50-50 রাখতি তাহলে কিন্তু এতটা কষ্ট পেতিস না। আর যদি বইটা কোনোভাবে তুই পেয়ে যেতিস তাহলে তো কথাই নেই। তৃষা ভাইয়ার কথার অর্থ বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে বলল, সুতরাং প্রত্যাশা যত কম করব, জীবন ততই সুন্দর। কোনো কিছুর জন্য অতিরিক্ত আশা করা যাবে না। যা আমার তা এমনিই পাবো, কিন্তু যা আমার নয় তা হাতের নাগালে থাকলেও পাবো না। যেমন টাকা থাকতে বই পেলাম না, আমাদের ধর্মানুসারে তাকদির বলে এটাই। তাকদিরে বিশ্বাস করা ইমানের অংশ। ঠিক আছে এবার? হ্যাঁ আমার লক্ষ্মী বোন, আর মন খারাপ লাগবে। তৃষার হাত ছেড়ে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে আয়ান। তৃষা হাস্যকর মুখে বলল, না ভাইয়া, তুমি আমার সেরা ভাইয়া। খুশিতে গদগদ হয়ে ভাইয়াকে জড়িয়ে ধরল তৃষা। আয়ান মাথায় হাত বুলিয়ে দেয় খানিকক্ষণ। হয়েছে, এবার বিশ্রাম নিয়ে ভালো লাগবে। পড়াতে বসবো, আর কাল থেকে পড়াতে যাব। ওদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। আমি গেলাম ফ্রেশ হতে, হাত মুখ ধুয়ে পড়াতে বসলেই ভালো লাগে। তৃষা আবারও চঞ্চল হয়ে উঠল। আয়ান চলে গিয়েছিল নিজের ঘরে। তৃষা নিজের মনকে বোঝালো ডাক্তার সাহেব তার জন্য নয়, হলে এমনিতেই পাবে কিংবা পেত। রাতের কথা ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে লাগলো তৃষা। আজকে পড়াতে যাবে ওহিকে। এমনিতেই অনিক চৌধুরীর তো দেখা পাবে না আজ, সে তো গতকালই চলে আসে। আল্লাহ গো, ছাদ ফুটো হয়ে গেছে মা। ও মা, ছাদ ফুটো হয়ে পানি পড়লো। ঘুমন্ত অবস্থায় হঠাৎ চোখে মুখের পানির ফোয়ারা বয়ে গেল সহনের। ঘুম ভেঙে আঁতকে উঠে তাই আউলানো কথাবার্তা বলতে শুরু করলো। সহনের অবস্থা দেখে সামনে দাঁড়িয়ে
তাহমি ঠোঁট টিপে হাসছে। মিনিট দুয়েক লাগলো শহরে নিজেকে স্বাভাবিক করে সব কিছু বোঝার জন্য। তারপরেই লাগবে গৃহযুদ্ধ। হাত দিয়ে দু চোখ ডলতে ডলতে আশেপাশে তাকিয়ে দেখলো সহন। একটা লাল রঙের মগ হাতে দাঁড়িয়ে আছে তাহমি। পরনে কালো রঙের শাড়ি, চোখে কালো কাজল, ঠোঁটে কোনো লিপস্টিক নেই, তবে এমনি হালকা গোলাপি সেই ঠোঁট। এক মুহূর্তের জন্য সহন তাহমিকে দেখে পানির কথা ভুলে গেল, কিন্তু পরক্ষণেই তাহমি চোখ টিপুনি দিতেই সব কিছু মনে পড়ে গেল লোকটার। এই মেয়ের দিকে মোহিত হয়ে তাকিয়েছিল সে। ভাবতেই নিজের রুচির কি হাল সেই নিয়ে নিজেকেই গালাগালি করলো মনে মনে। এটা কি হলো শাকচুন্নি? তুই সকাল সকাল আমার মাথায় পানি কেন ঢাললি? সোফা থেকে নেমে তাহমির সামনে দাঁড়িয়ে দাঁত কেচিয়ে কথাটি বলল সহন। তাহমির হাসির মাত্রা দ্বিগুণ গতিতে বাড়ল। দেখে সহন কিছুটা ভরকে গেল। নিশ্চিত এই মেয়ে অন্য কিছু ঘটাবে। তাহলে ঘটলও তাই। মগের অবশিষ্ট পানিটুকু তাহমি সহনের চোখে মুখে ছুঁড়ে মারল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল সহন। কিসের জন্য এই অত্যাচার কিচ্ছু বুঝে আসছে না তার। ফজরের নামাজ না পড়ে ফোনে কথা বলতে ছাদে গিয়েছিলি কেন? কল দিয়ে কি জিজ্ঞেস করছিলি? বাবু সেহরি খাইছো, ঠিকমতো খাইছো, এসব বলছিলি? নীলার সাথে কথা বলতে বলতে গতরাতে যে সহন ছাদে গিয়েছিল সেটাও তাহমি জানে। শুনতেই চুপসে গেল সহন। কি এক ঝামেলা! নীলার সাথে কথা না বললে থাকা যায়, আর নীলার সাথে কথা বলছে শুনলে ঘরে থাকা দায়। আরে তুই এত বেশি বুঝিস কেন? কথা বললাম এক বান্ধবীর সাথে। আমি কি বলছি ওটা তোর বন্ধু? সহন যখন বুঝতে পারছে তাহমির সামনে ভেজা বিড়াল হলে চলবে না, তাহলে আরও পেয়ে বসবে। ওদিকে নীলার কিছু টাকা লাগবে বলছে, সেগুলো হাতে দিয়ে আসবে আর একসাথে একটু সময় কাটাবে বলে ভেবে রেখেছে সহন। কিন্তু সেসব যদি তাহমি টের পেয়ে যায় তাহলে নিশ্চিত ঘরে বেঁধে তেলাপোকা ছেড়ে দিবে। এমনিতেই তো সহনের সাথে শোক দিতে পারবে না তাহমি, কিন্তু কতক্ষণ না ঘুমিয়ে থাকবে? ঘুমলেই তো তাহমি বাঁধবে। না না, এসব হতে দেয়া যাবে না। সহন উল্টো রাগ দেখিয়ে তাহমির হাত থেকে মগ কেড়ে নিয়ে বলল, ফাইজলামি কম করবি তাহমি। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছে। দেখ তোকে আজ কি করি। তাহমি কিছু বুঝে ওঠার আগেই সহন তাকে পাজা কোলে করে ওয়াশরুমের দিকে নিয়ে যেতে লাগলো। তাহমি সহমের বুকে এর মধ্যে কয়েকটা কিল ঘুষি মেরে দিয়েছে। ছাড় বেয়াদ্দব, কি করবি? ওয়াশরুমে কেন যাচ্ছিস সহন? সহন থামল না, সোজা ওয়াশরুমের ভেতর গিয়ে দরজা আটকে দিল। তারপর ঝর্ণা ছেড়ে তাহমিকে জোর করে ধরে রাখল, যাতে ঝর্ণার নিচ থেকে সরে যেতে না পারে তাহমি। এর মধ্যে পানিতে ভিজতে শুরু করেছে তাহমি। সহনের শরীরে কিছু অংশ আগে তাহমির দেওয়া পানিতে ভেজানো ছিল বলে সে নিয়ে ভ্রুক্ষেপ নেই তার। আরও ভেজাবি? এখন ভেজা কাকে বলে দেখ তুই। সহন ছাড় বললাম, ভালো হবে না কিন্তু। তাহমি সহনের থেকে ছাড়া পাওয়ার জন্য জোরে সরে নড়াচড়া করছে ঠিক, কিন্তু ছাড়া পাচ্ছে না। পুরুষ মানুষ শক্ত করে জড়িয়ে ধরলে নিজেকে মুক্ত করা যে কতটা কঠিন হাড়ে হাড়ে টের পাচ্ছে তাহমি। সহনের দুই হাত তাহমির পিঠে, কখনো সখনো আবার কোমরে। মোট কথা কিছুতেই আজ তাহমিকে ছাড়বে না সহন। পানিতে ভিজিয়ে একেবারে জ্বর উঠিয়ে দিবে। কিন্তু বোকা সহন এটা ভাবছে না তাহমিকে ধরে রাখতে গেলে তো তার নিজেরও ঠান্ডা লাগবে। তাহলে ধরে থাক, দেখি কতক্ষণ থাকতে পারি সেভাবে। হঠাৎ তাহমির এতটা আত্মবিশ্বাসী মনোভাব দেখে চমকালো সহন। দেখতেই থাক শয়তানি। সহন আর কিছু বলল না, শুধু তাকিয়ে রইল লেডি মাফিয়ার দিকে। তাহমি ঠোঁটের কোণে দুষ্টু হাসি। তাহমি এক হাতে সহনের ঘাড় চেপে ধরে আর অন্য হাত কপালে ছুঁয়ে স্থির করে রেখেছে। তারপর ধীরে ধীরে সেই আঙ্গুলের স্পর্শ কপাল থেকে নাকের ডগায়, সেখান থেকে সোজা ঠোঁটের ওপর এসে থামল। সহন ততক্ষণে একটু লাগাম ছাড়া হয়ে গেছে। ভিজে একাকার অবস্থা দুজনের। কালো শাড়ি ভিজে ফর্সা চামড়ার সাথে লেপ্টে আছে। সহন আর চোখে তাহমির বক্ষ বিভাজনের খাদের দিকে তাকিয়ে আছে। তাহমি বিষয়টা বুঝতে পেরে শাড়ি দিয়ে আরেকটু আড়াল করল নিজের শরীর। সেটা দেখে সহন থতমত খেয়ে গেছে। এর মধ্যে হাতের রাশ আলগা হয়ে গেছে তার। তাহমি চোখ টেপনি দিয়ে সহনের পায়ের ওপর পা রাখে। সহন ততক্ষণে তাহমিকে ছেড়ে দিয়েছে পুরোপুরি। তাহমি এক হাতে সহনের ঘাড় চেপে ধরে অন্য হাত কাঁধে রেখেছে। সহনের নিঃশ্বাসের গতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সুন্দরী বউ আশকারা দিলে নিজেকে নিয়ন্ত্রণ রাখা দুষ্কর মনে হচ্ছে। তাহমি ধীরে ধীরে
সহনের অধরে নিজের ওষ্ঠ এগিয়ে নিয়ে যায়। আবেশে সহনের চাহনিতে মাদকতা প্রকাশ পাচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে এসে তাহমি ঠোঁটের সাথে ঠোঁট ছুঁয়ে দেওয়ার বদলে সহনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, দেখেছিস হাত ধরে রাখতে পারলি না? এত নিয়ন্ত্রণহীন হলে তো যে কেউ। তাহমি ঝটকায় সহনকে ছেড়ে দিয়ে হাসতে হাসতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সহন তখনও সব কিছু সামলে উঠতে পারেনি। কয়েক মিনিট ওভাবেই ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড়িয়ে রইল। তারপর এতক্ষণের ঘটনা দ্বিতীয়বার স্মরণ করতেই হকচকিয়ে উঠল সহন। সি, কি লজ্জা, কি লজ্জা! শত্রুর সাথে রোমান্স করতে যাচ্ছিল সে। উফ! তাহমি ঘাড়ে কাঁধে ছুঁয়ে দিয়েছে ভাবতেই আশেপাশে তাকিয়ে সাবান হাতে নিল সহন। তারপর আচ্ছা মতো ঘষতে শুরু করলো নিজের শরীর। নিজেকে শত্রুর স্পর্শ মুক্ত করা চাই। আজ 3 দিন পর তৃষা এলো ওহিকে পড়াতে। দিনা ও ওহি দুজনেই তৃষাকে দেখে ভীষণ খুশি হয়েছে। ওহির রুমে এসে সবে বসলো তৃষা। এরও মধ্যেই ওহি নিজে থেকেই পড়তে বসেছে। অবাক করা বিষয় হলো, কোনো প্রকার প্রশ্ন করেনি ওহি। এমনকি মেয়েটার প্রচুর খেলায়, কিন্তু আজকে কেন প্রাইভেটে না আসার কারণ সম্পর্কে প্রশ্ন করলো না, সে বিষয়ে ভাবুক হয়ে গেছে তৃষা। আজকে সন্ধ্যায় তোমার আমাদের বাসায় ইফতার করতে আসতে হবে। কোনো না শুনবো না কিন্তু, তিশা। তৃষার ভাবনার 12টা বাজিয়ে ঘরে ওহির মা দিনার প্রবেশ ঘটল। চমকালো তৃষা কিছুটা। আজ হঠাৎ সন্ধ্যায় কেন দাওয়াত? এমনিতেও দিনা ভালো মনের মানুষ, কিন্তু রাত বিরাতে কখনো দাওয়াত দেয়নি। অবশ্য গত রমজানে তো এ বাড়িতে পড়াতে আসতো না তৃষা। আপু, রাতে তো বাসা থেকে বেরোনোর অনুমতি নেই। সন্ধ্যায় ফিরলেই ফিরতে ফিরতে রাত হয়ে যাবে তো। তৃষাদের বাসা থেকে ওহিদের বাসায় আসতে 25 থেকে 30 মিনিট সময় লাগে। যদিও বাসা থেকে তেমন জোরাজোরি করবে না, কিন্তু তৃষা নিজেই চাইছে না রাতে চলাচল করতে। তৃষার কথাই দিনা তেমন একটা পাত্তা দিল না। ভাইয়ার কথা মতো কাজ করছে সে। সেসব আমি বুঝবো, তুমি বরং তোমার মা কিংবা ভাইয়ের সাথে আমাকে কথা বলিয়ে দিও। বাড়ি গিয়ে যাওয়ার সময় আমাদের বাড়ির গাড়ি তোমাকে পৌঁছে দিয়ে আসবে। তৃষা জানে ওহিদের নিজস্ব গাড়ি নেই, তবে ওর মামার আছে। কিন্তু আসার সময় তো বাড়ির মধ্যে সেই গাড়ি ছিল না, আর থাকার কথাও নয়। অনিক চৌধুরী তো এখানে থাকার কথা নয়। সে যাই হোক, গাড়ি নেই কথাটা বলে দিনাকে বিব্রত করতে চাচ্ছে না তৃষা। যখন বলছে পৌঁছে দিয়ে আসবে, তাহলে নিশ্চয়ই ব্যবস্থা আছে। ঠিক আছে, আমি বাসায় গিয়ে আম্মুকে কথা বলতে বলবো। যাক, তাহলে আজ আমরা একসাথে ইফতার করছি। ওহি পড়া বাদ দিয়ে এতক্ষণ দুজনের কথোপকথন শুনছিল। এ পর্যায়ে সে দুঃখে মুখ করে বলে উঠল, মা, আজকে আমি রোজা রাখতে পারিনি বলে কি তোমাদের সাথে ইফতার করতে পারবো না? ওহির প্রশ্নে দিনা ও তৃষা মুচকি হাসল। বেচারা ওহি মলিন মুখে তাকিয়ে আছে মায়ের দিকে। অবশ্যই পারবি, এখন মন দিয়ে পড়াশোনা কর। আচ্ছা, আমি এলাম, তুমিও পড়াও। শেষের কথাগুলো তৃষাকে উদ্দেশ্য করে বলে রুম থেকে বেরিয়ে গেল দিনা। পড়াশোনার সময় দিনা এ ঘরে খুব কম আসে। আসরের আজানের ধ্বনিতে চারদিক মুখরিত হচ্ছে। সামনেই মসজিদ, হয়তো সেদিক থেকে শব্দ বেশি শোনা যাচ্ছে। পার্কের বেঞ্চে পাশাপাশি বসে আছে সহন ও নীলা। আজকে সহন রোজা বলে আর কফি শপে বসেনি। নীলা অবশ্য বলেছিল, কিন্তু সহন কোনো প্রকার বুঝিয়ে সুজিয়ে না করে দিয়েছে। আমার আর ভালো লাগে না সহন, তুমি সব সময় তোমার বউয়ের সাথে থাকো, ওর সাথে নিশ্চয়ই ইন্টিমেট হও, খুব আদর করো। সহন আশেপাশে তাকিয়ে দেখে কয়েকজন নীলার এ ধরনের কথা শুনে তাদের দিকে তাকিয়ে আছে। মৃদু স্বরে সহন বলে, আস্তে কথা বলো নীলা, আর এসব কথা কেউ বলে এভাবে? তামির সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর হবেও না। নীলা খিলখিল করে হেসে ওঠে। দুনিয়ার কোনো লাজ লজ্জা যেন ওর মধ্যে নেই। তুলনামূলক আসতে বলে, তা অবশ্য ঠিক, 3-4 বছরও আমার সাথে ইন্টিমেট হতে পারলে না, তারপর তো অল্প দিনও ওর সাথে। নীলার এ ধরনের কথাবার্তা সহনের বিরক্তকর লাগছে। কথার মধ্যে কোথাও যেন সহনকে অক্ষম বলে অপমান করলো বলেই মনে হলো সহনের। সব মেয়েরা আসলে একরকম না। কেউ প্রেমিকের স্পর্শ এড়িয়ে চলে, আবার কেউ স্বেচ্ছায় উজাড় করে দিতে চায়। নীলা হলো তেমনই মেয়ে। কতবার যে সহনের সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছে তার ইয়াত্তা নেই।
নেহাত সহন অতটা আধুনিক নয় বলেই নিজেকে যথাসম্ভব সামলে রেখেছে। নীলা ফিজিক্যাল রিলেশনশিপ শুধু বিয়ের পরের জন্য। ভালোবাসলে এসব করতে হয়? আমি কি তোমাকে না ছুঁয়ে কম ভালোবেসেছি এত বছর? একটা জিনিস বাদে কোনটার অভাব রেখেছে বলো, এটা পূর্ণ করবো শীঘ্রই। বিয়ে হোক তারপর। তোর মতো সেকেলে মন মানসিকতার ছেলেকে বিয়ে করার জন্য আমি বসে নেই। মনে মনে কথাটা বলে হাসল নীলা। সহন ভাবল তার কথায় ভালো লেগেছে নীলার, তাই ঠোঁটের কোণে হাসি। এজন্যই তোমাকে এত ভালোবাসি সহন। আচ্ছা, টাকাগুলো দাও, সন্ধ্যা হতে বাকি নেই বেশি। সহন পকেট থেকে 10,000 টাকার একটা বান্ডিল বের করে নীলার হাতে দেয়। নীলাকে দেওয়ার জন্যই নগদ টাকা সাথে করে নিয়ে এসেছে, নয়তো কার্ডে সব টাকা থাকে সহনের। এই নাও। আচ্ছা, আমি আসি এখন। আর হ্যাঁ, তোমার বইয়ের থেকে দূরে থেকো। নীলা নিজে থেকেই সহনের ললাটে চুম্বন আঁকে। সহন জবাবে হাতের তালুতে ওষ্ঠ ছুঁয়ে দিল। নীলার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল সহন। হঠাৎ করে তাহমির কথা স্মরণ করতেই আঁতকে উঠল সে। যদি তাহমি কোনো প্রকার জেনে যায় যে নীলাকে সে এভাবে চুম্বন দিল, তাহলে না, এসব আর করবে না। যা করার তাহমিকে ডিভোর্স দিয়ে নীলাকে বিয়ে করার পর করবে। সহন নিজে থেকে এসব করতো না, কিন্তু নীলা আনরোমান্টিক বলে রাগ করে বলেই এতটুকু আদর করা। সহন মনে প্রাণে বিশ্বাস করে ছুঁয়ে দেওয়া মানেই ভালোবাসা নয়, যেটা কেবল স্পর্শে বিরাজমান সেটা প্রেম। প্রেম আর ভালোবাসা এক নয়, এরা একে অপরের সমানুপাতিক বটে, তবে অভিন্ন।